10 মাস 10 দিনে তো একজন নারী একজন সন্তান প্রসব করে। এটা নিয়ে একটা বিখ্যাত একটা গল্প আছে, কিছুটা সত্য। পৃথিবীর তিনি পরবর্তীকালে একজন বিখ্যাত বক্তা হয়েছিলেন। লন্ডনে তিনি একটা বক্তৃতায় মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথম বললেন আই কনসিভ, মানে আমি ধারণ করি, আমি বলতে যাচ্ছি এরকম আর কি। এরকম আই কনসিভ বলার পরে তিনি আর দ্বিতীয় শব্দ বলতে পারছেন না। আবারও বললেন আই কনসিভ, মুখ থেকে দ্বিতীয় বা তৃতীয় শব্দ আর বের হচ্ছেন না। এরকম 4বার 5বার বলার পরে যারা শ্রোতা, যারা অডিয়েন্স, তারা প্রচন্ড বিরক্ত হয়ে গেল। কি এমন বক্তা হাজির হলো, বারবার আই কনসিভ বলে তিনি বাক্যটা পর্যন্ত তিনি এটা বাক্য বলতে পারলেন না। এক নারী, তিনি চিৎকার করে দাঁড়িয়ে বললেন, আপনি 4বার 5বার কনসিভ করার পরেও একটা বাক্য প্রসব করতে পারলেন না, আর আমি একবার কনসিভ করলে 10 মাসে আমি একটা বাচ্চা আমি প্রসব করব। তো এই সরকার ইতিমধ্যে 10 মাস পার হয়েছে। ওনারা 10 মাস আগে ওনারা কনসিভ করার পরে ওনারা 10 মাস আগে কনসিভ করেছেন। কনসিভ কি 3টা গুরুত্বপূর্ণ হয়তো আমরা বাচ্চা প্রসব করব। একটা হচ্ছে বিচারের কাজটাকে আমরা দৃশ্যমান করব, গণহত্যার যে বিচার, মানব যে সংস্কারের জন্য তাকিয়ে আছি, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব। আরেকটা হচ্ছে 16 বছর যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন এবং বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের সুযোগটা নিশ্চিত হয়, এরকম একটা গণতান্ত্রিক পথের সূচনা করবেন। কিন্তু প্রায় 10 মাস পরে ওনারা কি প্রসব করলেন এটা নিয়ে হয়তো অনেক গবেষণা করা যাবে, প্রশ্ন করা যাবে। আর কিন্তু কি প্রসব করলেন, আমরা যেখানে বসে আছি সচিবালয়, এখনো 10 মাস পরে উত্তাল একটা পরিস্থিতি, যেটা অনাকাঙ্ক্ষিত একটা। ওনারা সমস্ত জায়গাতে ওনারা হাত দেবার কথা আমাদেরকে কে বলেছে ওনাদেরকে? ওনারা প্রায় প্রতিটা ক্ষেত্রে ওনারা হাত দিচ্ছেন, এমন জায়গায় হাত দিচ্ছেন যেগুলো সম্পর্কে ওনাদের ধারণা নেই। রাষ্ট্র কিভাবে, একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, বাংলাদেশ রাষ্ট্র গত 53-54 বছরে কিভাবে গড়ে উঠেছে, এই রাষ্ট্রের সদর রাস্তা, তার গলি, তার কানাঘুপচি কিভাবে রাষ্ট্র ফাংশন করে, এটাকে না জেনে ছোট অবুঝ বাচ্চা যেভাবে দেখলে সবকিছু খেতে চায়, অবুঝ বাচ্চারা সবকিছু হাতে দেয়, অনেকটা মনে ফেলছে ওরা সদিচ্ছা হয়তো নিশ্চয়ই ঘাটতে, কিন্তু অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার কারণের জন্য যা দেখছেন মনে হচ্ছে এখানে ওনাদের হাত দেওয়া দরকার, মনে হচ্ছে এটাকে ওনাদের অ্যাড্রেস করা দরকার, মনে হচ্ছে এখানে ওনাদের পরিবর্তন করা দরকার। এটাকে বন্ধ করা দরকার, এটাকে বন্ধ করা দরকার। সমস্ত কিছুকে, বাংলাদেশটাকে ওনারা সবকিছু করবেন এবং যে উপদেষ্টা, যিনি ইংরেজ উপদেষ্টা বলেছিলেন ওনাদের সবকিছু করেন নাকি ম্যান্ডেট আছে, মেহরবানি করে সবকিছু করার ম্যান্ডেট বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়নি, এখানকার রাজনৈতিক দলগুলো আমরা আপনাদেরকে দেইনি। আপনারা উচ্চ আদালতের রেফারেন্সে যেভাবে সরকার গঠিত হয়েছে, সরকার কিভাবে চলবে, 5 তারিখে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে আলোচনা করে আমরা মডালিটিস ঠিক করে দিয়েছিলাম। 8 তারিখে সরকার তারা শপথ নিয়েছেন, তারা দৈনন্দিন কাজগুলোকে তারা সম্পন্ন করবেন, রুটিন ওয়ার্ক করবেন। আর কি করবেন, যেগুলোর ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া আছে, আন্দোলনকারী জনগণ, ছাত্র, তরুণ বা রাজনৈতিক দলগুলো, বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে ফেয়ার এনাফ, এইটুকুর মধ্যে আপনারা থাকবেন। আর দৈনন্দিন কাজ চালাতে গেলে অর্থনীতি, সমাজ, যেগুলো নীতি নির্ধারণের কোনো প্রশ্ন না, কিন্তু বেশিরভাগ সময় ওনারা হলুদ লাইন পেরিয়ে ওনারা রেড জোন ওনারা কিন্তু পার হয়ে যাচ্ছেন।
ওনারা হলুদ লাইন পার হয়ে রেড জোন ওনারা কিন্তু অতিক্রম করছেন। সেজন্য অনেক সময় ওনারা বিপদে পড়ছেন, বিতর্কিত হচ্ছেন, ওনাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সেজন্য সরকারকে বলতে চাই, মেহরবানি করে নিজেদের একটি একটা সম্পদকে যদি বুদ্ধিমান মানুষরা যদি না বোঝে, তাদেরকে কিভাবে বোঝানো যাবে। আর একটা বলার আমরা চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো স্ব প্রতিষ্ঠানের যোগ্য মানুষ ছিলেন, কিন্তু একটা রাষ্ট্র চালানোর জন্য যে জিনিসগুলো দরকার, এটা রাজনৈতিক দলের কাজ, নেতৃত্বের কাজ। কত দ্রুত প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে সেখানে যেতে পারেন, সেটাই আপনাদের প্রধান বিবেচনার প্রশ্নটা হবে। গত 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ওবায়দুল কাদেরের গত 6 মিনিটে, গত দিন 6 মিনিটে একটা ভিডিও সেখানে প্রচার করা হয়েছে। তিনি 5-7 ঘন্টা কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন সেটা তিনি খোলামেলা বলেছেন, এবং 3 মাস তিনি অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশে এখানে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জেনুইন যে আন্দোলনগুলো চলছে, এই আন্দোলনগুলোর কোনোটাই ওনারা এগুলোর উপরে ভর করে কোনো না কোনো ভাবে এখানে একটা ওনাদের ফিরে আসার কোনো জায়গাটা তৈরি করা যায় কিনা পরিষ্কার করে বলেননি, কিন্তু ইঙ্গিতটা হচ্ছে এরকম। এবং 3 মাস পরে চেষ্টা করেছেন দেশে থেকেই ওনারা আমাদের অভ্যুত্থানের বিপরীতে, বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে যে প্রতি অভ্যুত্থান হাঁটে, এরকম জায়গাটা করতে পারেন কিনা। এরপরে উনি দেশত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, তারপরে সেটা তারপরে এখনো পর্যন্ত, এবং গতকাল সাংবাদিকের প্রশ্নের উত্তরে এখনো ন্যূনতম কোনো আত্মসমালোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, কোনো ক্ষমা প্রার্থনা নাই, এবং ন্যূনতম কোনো যে অনুশোচনা বোধ এবং চুল পরিমাণ এখনো পর্যন্ত নাই। তার মানে হচ্ছে চোরানাশনে ধর্মের কাহিনী। এত বড় ঘটনা, এত বড় গণহত্যার পরেও, এত অপরাধের পরেও এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে, এটাকে হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার। এবং যখন আমাদের মধ্যে দরকার ছিল এরকম একটা পরিস্থিতিতে আরো বেশি ঐক্যের জায়গাটা, তখন আমরা অন্তর্বর্তী সরকারের একের পর এক ভূমিকা আমাদের মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করছে। রাজনৈতিক দলগুলোর এখন যে অনাকাঙ্ক্ষিত যে বিভক্তি বিভাজন, তার জন্য অনেকখানি বর্তমান অন্তর্বর্তী সরকার দায়ী। আমি কথাটা স্পষ্ট করে কথাটা উল্লেখ করতে চাই। তারা বিশেষ একটা দলকে মদত জোগাতে যে, কোলে পিঠে বুকে করে একটা দলকে বানাতে যে, আমরা সেদিন বলেছি পরশুদিন সরকারের দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন। তারা রাজনৈতিক দলগুলোকে তারা একটা মুখোমুখি অবস্থানে তারা নিজেরা দাঁড়িয়ে গেছেন, এবং যেটা তাদের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন, তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা, ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে। সুতরাং এই প্রশ্ন তারা যদি এভাবে চলতে থাকে, আজকে কালকে না হলে পরশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে। সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদিন আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি, আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার। বাবলু ভাই ছিলেন, আমাদের মঞ্জু সেখানে ছিলেন, ওনারা একই কথাটা আমি বলেছি, অন্যরাও বলেছেন। 2 নম্বর কথা হচ্ছে যে নৈরাজ্যের জায়গাটা হচ্ছে কেন। একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল, আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী। কোন মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর, তার ন্যূনতম কোনো একটা ইফেক্টিভনেস নাই, তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয়। এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে যে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে। ঢাকাতে তো সরকার চলছে না, ঢাকা শহর এখন চলছে না, এমনিতে বাসযোগ্য নাই। ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। তার মানে সরকার সচিবালয়, যেখানে সরকারের প্রাণ কেন্দ্র, সেই সচিবালয়কে নিজেরাই এনবিআর এর আন্দোলন চলছে, বিদ্যুতের যারা কর্মচারীরা তারা তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন। সচিবালয়
রাষ্ট্র বা সরকারের প্রধান যেখানে প্রাণ ভোমরা থাকে, যেখানে প্রধান যে কাজগুলো চলে সেটা যে উত্তাল, এটা কি স্বাভাবিক অবস্থা বলা যাবে? 10 মাস পরে এই দায় দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না। আমরা সেদিন স্পষ্ট করে বলেছি, আজকেও বলতে চাই, আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত 53-54 বছরে, আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি। সমর্থনের তাৎপর্যটা আপনারা বুঝতে পারেননি, সমর্থনের যে তাৎপর্য, কার্যকারিতা, এটা বুঝতে পারেননি। এই সমর্থনটাকে আপনারা কাজে লাগাতে পারেন নাই। আমার মনে হয়েছে আজকে কথাটা বলতে চাই, সমর্থনটাকে তারা কিছুটা দুর্বলতা হিসাবেও তারা হয়তো বিবেচনা করে থাকতে পারে না, যে রাজনৈতিক দলগুলো তো অন্য কিছু করার নাই আমাদেরকে সমর্থন দেওয়া ছাড়া। না, আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, আপনারাও নিশ্চয়ই এখানে নেতৃবৃন্দরা বলেছেন, রাজনৈতিক দলের এই সমর্থনটা শর্তহীন কোন সমর্থন নয়। সেজন্য আমরা বলেছি, আপনারা মেহেরবানি করে সঠিক রাস্তায় থাকেন, সিরাতুল মুস্তাকিমে থাকেন, রাইট ট্র্যাকে আপনারা থাকেন, এবং আপনারা পথ হারিয়ে ফেলছেন। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সরকারের মনের মধ্যে কি আছে। আমি এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা কথা উল্লেখ করেছিলাম, ঢাকার একটা জনপ্রিয় সিনেমা ছিল গোলাপি এখন ট্রেনে। গোলাপি যখন ঢাকাতে যখন আসছে, গোলাপি কিন্তু কোনো কথাই বলছে না। গোলাপিকে বারবার বলা হচ্ছে, গোলাপি একটা কথা বল, গোলাপি একটা কথা বল। গোলাপি তারপরও গোলাপির মধ্যে কোনো শব্দই বেরোচ্ছে না। শেষ পর্যন্ত রেগে মেগে মহিলা বললেন, গোলাপি মনের কথা কি আছে খুলে কও, মনের কথা কি আছে এটা খুলে বল। এটা 10 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত সরকারের মনের কথাটা কিন্তু তারা খুলে বলছেন না। এখনো মনের কথাটা আমরা কিন্তু বুঝতে পারছি না। উত্তরে সিগন্যাল দিয়ে ডানে যাচ্ছে এবং দক্ষিণে সিগন্যাল দিয়ে উত্তরে যাচ্ছে, পূবে সিগন্যাল দিয়ে ওনারা পূব দিকে বা ওনারা পশ্চিমে ওনারা হাঁটছেন। আরে বাবা, কথা নাই বার্তা নাই, মানবিক করিডোর, এটা তো আপনাদের কাজ না এটা। এবং যেই উপদেশটাকে কি বলে, এটা হাই রিপ্রেজেন্ট করা হলো রোহিঙ্গা বিষয়ক উপদেশটাকে। প্রথমে তিনি চমক দেখালেন, 1,80,000 রোহিঙ্গাকে 6 মাসের মধ্যে আরাকানে তিনি তাদের প্রত্যাবাসন করবেন, ফেরত পাঠাবেন। ওমা, তারপরে খবর নাই। 2 দিন পরে জানা গেল গত 10-11 মাসে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। ওনার এই সাফল্যের জন্যই কি ওনাকে আবার প্রায় 3 বাহিনীর উপরে একটা দেখভাল করার জন্য নজিরবিহীন ভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ওনাকে আবার বসানো হলো। এবং অনেকের ধারণা, সোশ্যাল মিডিয়া গুলো লিখছে, সাংবাদিকরা লিখছেন, দেশ বিদেশের খবর বেরোচ্ছে, তার নাকি বিশেষ তৎপরতার কারণের জন্য সরকারের সাথে সাম্প্রতিককালে সেনাবাহিনী যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার একটা অন্যতম কুশীলক নাকি সরকারের এই নাকি প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তো এগুলো হবে কেন? এগুলো আমরা কেন দেখতে হবে? ইতিমধ্যেই সেনাবাহিনী পরিষ্কার করে বলেছেন, আগের দিন সেনা প্রধান বলেছেন, কালকে সেনা দপ্তর থেকে তারা পরিষ্কার করে বলেছেন, তাদের বক্তব্যটা মানুষ গ্রহণ করেছে, মানুষ তাদের বক্তব্যকে মানুষ সাধুবাদ জানিয়েছে। সেনাবাহিনী যেখানে সুযোগ পেলেই তারা হস্তক্ষেপ করে, ক্ষমতা দখল করে। বাংলাদেশের এরকম একটা ক্রান্তিকালেও তারা বলছেন, আমরা গণতন্ত্র চাই, দেশে নির্বাচিত সরকার চাই, এবং আমরা পেশাগত দায়িত্ব পালন করতে চাই। এবং তারা অসাধারণ গুরুত্বপূর্ণভাবে বলছেন, আমরা জাতীয় নিরাপত্তার বিপন্ন হয় এরকম কোনো কিছু সেনাবাহিনী করবে না, এবং তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের স্বাধীনতা নিরাপত্তাকে তারা রক্ষা করবেন। তাহলে স্বাভাবিকভাবে এগুলো বলবার কথা না, কিন্তু এরকম একটা অবস্থাতে উচিত হবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে, আমাদের কেউ চেষ্টা করছেন সরকারের সাথে সেনাবাহিনীর টানাপোড়েনটা বাড়িয়ে তোলার জন্য, এই তৎপরতা বন্ধ করতে হবে। সুতরাং এই তৎপরতাগুলো বন্ধ করে আমরা বলেছি যে আপনারা এজেন্ডাটা ছোট করে আনেন, বিচারটাকে দৃশ্যমান করেন, কার্যকর করেন। দ্বিতীয়ত বলেছি আমরা আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আমরা যেসব ব্যাপারে আমরা একমত, ন্যূনতম বটম লাইন যেখানে আছে, রিফর্মের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা একটা সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারি, যেটা একটা জাতীয় সনদ বলি
জুলাই সনদ হিসাবে যেটা পরিগণিত হতে পারে। কিন্তু ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা সঠিকভাবে উল্লেখ করেছেন, ওনাদের চাপাচাপি দেখে মনে হচ্ছেন ওনারা বলবার চেষ্টা করছেন কথাটা এরকম, এগুলো যদি একমত না হন তাহলে নাকি নির্বাচন নাকি বিলম্বিত হয়ে যেতে পারে, এরকম কথা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আপনাদের এখতিয়ারের বাইরে, এটা আপনাদের ম্যান্ডেটের বাইরে। আপনাদের কাজ হচ্ছে, একটু আগে রোহিনসন প্রিন্স বললেন, সব বক্তারাই এখানে বললেন, আমাদের নেতারা, যেখানে আমরা একমত হতে পারবো সেখানে আমরা সনদটা স্বাক্ষর করব। আরেকটা কথা বলতে চাই, এক যাত্রায় ওনারা সমস্ত কিছু অর্জন করবেন, এই ম্যান্ডেট আপনাদেরকে দিয়েছে কে? আমি এটু যে সমস্ত কিছু আমি একবারেই আমি সেখানে অর্জন করতে পারবো, এবং সেটাও আপনাদের চাওয়া মতে। তো তাহলে তো এর কদিন আগে খসরু ভাই উল্লেখ করেছিলেন, তাহলে তো আর বহুত্ববাদ দরকার নাই, তাহলে তার গণতন্ত্র দরকার নাই, তাহলে তো একটা বাকশাল করলেই কিন্তু এখানে চলে। আমরা নিশ্চয়ই বাকশালী কোনো চিন্তা, বাকশালী কোনো ভোট জবরদস্তি করে আপনি চাপিয়ে দেবেন আর রাজনৈতিক দলগুলো সেখানে তারা আপনার সই করবেন, এরকম কোনো অবস্থা বাংলাদেশে নাই। মেহরবানি করে এই খেলাটা বন্ধ করেন, আপনাদের দিন দুনিয়াটা একটু ছোট করেন, এজেন্ডাটা ছোট করে আনেন, যেটুকু আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটায় আসতে পারবো সেই জায়গাটায় এসে আমরা আলাপ আলোচনা করে কিভাবে আমরা কত দ্রুত আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারি সে ব্যাপারে আপনারা মনোযোগ দেবেন। যেই পরিস্থিতি চলছে এটা আজকে আপনাদের সামনে বলতে দ্বিধা নাই। প্রফেসর ইউনূস সেদিন তিনি সরলভাবে তিনি স্বীকার করেছেন পরিস্থিতিটা, তিনি খুব উদ্বিগ্ন, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পরে তিনি দেখছেন যে আওয়ামী লীগ, এবং তিনি দেশের নাম উল্লেখ করেননি কিন্তু পার্শ্ববর্তী বৃহৎ প্রতিবেশীর কথাই তিনি বলতে চেয়েছেন, তারা বহুমাত্রিক তৎপরতায় তারা এখানে যুক্ত আছেন। তো সেখানে আপনি তাহলে সরকারের দায়িত্বটা কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যটা গড়ে তুলবেন, অংশীজনদের মধ্যে বোঝাপড়াটা গড়ে তুলবেন। সুতরাং সেই জায়গাটা না হেঁটে প্রতিদিন এমন প্রশ্ন উত্থাপন করছেন, এবং কালকেও দেখলাম আমাদের তরুণদের এক নেতা তিনি বললেন তিনি আন্দোলনরত, তাদেরকে তিনি পরোক্ষভাবে আবার একটা হুমকি দেওয়া তিনি শুরু করলেন। তা আপনারা কি সচিবালয়ের এই যে হাজার হাজার অফিসার বা কর্মচারীরা তারা যে আন্দোলনটা করছেন, আপনারা এগুলোকে হুমকি দিয়ে এই আন্দোলন কি দমন করা যাবে? এগুলো হুমকি দেওয়ার প্রশ্ন না। আপনারা আগুনের মধ্যে আপনাদের এই তরুণরা যাদের প্রতি আমাদের ভালোবাসাটা এখনো পর্যন্ত আমরা রাখতে চাই, কিন্তু প্রতিদিন তাদের বক্তব্য উদ্বেগ তৈরি করছে, আশঙ্কা তৈরি করছে, আরো বিভক্তি তৈরি করছে, বিভাজন তৈরি করছে, হিংসা বিদ্বেষটা তৈরি করছে। সময়টা এখন এরকম।